সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। পা ধরে বসে আছিস কেন? ব্যথা পেয়েছিস? আয়মান ক্ষীণস্বরে জবাব দিল। আগুন ভ্রু কুঁচকে চওড়া গলায় বলল, ব্যথা পেয়েছিস কিভাবে? মেয়েদের মতো আবারও পা পিছলে পড়ে গিয়েছিলে? আয়মান পা ডলে আস্তে করে উঠে দাঁড়ায়, তর্জনী উছিয়ে রাগে গলায় বলল, এই বেয়াদব মেয়ে হিল জুতা দিয়ে আমার পায়ে আঘাত করেছে। আগুন তাকায়। লাল রঙের টপস পরা মোটাসোটা একটা মেয়ে বিরক্তিকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটি তেজে গলায় বলে ওঠে, এই ছেলে, কাকে বেয়াদব বলছো? এত বড় ধামড়া ছেলে, অথচ ম্যানার জানো না? তুমি তো এই শপিং মলের মালিকের ছোট ছেলে, তাই না? মেয়েদের সাথে অসভ্যতামি করো, বিষয়টা তোমার বাবাকে জানাতে হবে দেখছি। আগুন মেয়েটিকে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে আমাকে বলুন, আমি ওর বড় ভাই। মেয়েটি গমগমে গলায় বলল, জি, আপনাকেও চিনি। আপনার এই অসভ্য ভাই আনিকা আনিকা বলে আমাকে জড়িয়ে ধরছিল, চুমুও খেতে যাচ্ছিল। কত বড় সাহস! ছাড়তে বললে ছাড়ছিলই না, এই জন্যই না পেরে হিল জুতা দিয়ে পায়ে আঘাত করছি। আগুন রাগে চোখে তাকায় আয়মানের দিকে। আয়মান কাচুমুচু হয়ে মাথা নিচু করে নিল। মেয়েটার দিকে আগুন শান্ত কণ্ঠে বলল, আমি এক্সট্রিমলি সরি ম্যাম। আমার ভাইয়ের হয়ে আমি আপনাকে সরি বলছি। ব্যাপারটা এখানে শেষ করে দিন। আমি ওকে বলে দেব ভবিষ্যতে আর এমন হবে না। মেয়েটা সাপের মতো ফোঁস করতে করতে হনহনিয়ে চলে গেল। আয়মান মাথা তুলে তাকালো। মোমের দিকে নজর পড়তেই একটা মেকি হাসি দিল। বিনিময়ে মোমো কিঞ্চিত মুচকি হাসি উপহার দিল। আগুন আর কথা বাড়ালো না, সবাইকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে বসতে বসতে আয়মান বিড়বিড় করে বলল, তার মানে তখন ওই মেয়েটা আনিকা ডার্লিং ছিল না? মেয়েদের রূপে একজন ডাইনি ছিল, সেইটা আমার ভ্রম ছিল। আচ্ছা, ভ্রম ছিল আর যাই ছিল, এত তাড়াতাড়ি ভ্রমটা শেষ হয়ে গেল কেন? অ্যাটলিস্ট চুমুটা খাওয়া পর্যন্ত অপেক্ষা করতো। ফাটা কপাল আমার। এদিক সেদিক ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে। প্রায় এসার সময়। আয়মান জানায় ডিনার করে বাসায় যাবে। আগুন ওদের নিয়ে বড়সড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো। সকলের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো। খাবার আসতেই সকলে খাওয়া শুরু করলো। খাবার খাওয়ার সময় মোমের পায়ে কারো পা লাগায় মোম ঝুঁকে টেবিলের নিচে উকিয়ে দিল। আগুনের পা দেখে মুখ কুঁচকে ফেললো। মাথা উঁচিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের ভাবভঙ্গি স্বাভাবিক। মোম হতাশ হয়ে খাবারে মনোযোগ দিল। আগুন ঠোঁট টিপে হেসে পুনরায় একই কাজ করলো। আয়মান খাবারের দিকে নজর রেখে ফিসেল গলায় বলল, আজ সিঙ্গেল বলে টেবিলের নিচে বউয়ের সাথে রোম্যান্স করতে পারি না। এই পর্যায়ে মোমের কাশি উঠে গেল। খাবার তালুতে উঠে গিয়েছে। আগুন তুরন্ত পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়মানের দিকে চেয়ে ধমকে বলল, কতদিন নিষেধ করেছে খাবার খাওয়ার সময় কথা বলবি না? কানের নিচে একটা দিলে ঠিক হয়ে যাবে। আয়মান ঠোঁট উল্টে জবাব দিল, আজকাল সত্যি কথার ভাত নেই। ডিনার করে সকলে বাসায় চলে যায়। ময়ূরী জানায় কালকে তার স্পেশাল ক্লাস আছে। আয়মানেরও ভার্সিটি খোলা। অগত্যা আগুন একটা ট্যাক্সি ভাড়া করে ওদের গাড়িতে তুলে দিল। মুনিয়া যেতে চাচ্ছিল না, সে বোনের কাছে থাকবে। আগুন বলেছে থাকতে চাইলে থাকবে, সমস্যা নেই, একটা রুম তো ফাঁকা পড়েই থাকে। কিন্তু ময়ূরী তাকে বুঝিয়ে সাথে নিয়ে গিয়েছে। বলেছে গ্রামে যাওয়ার আগে ওর বাবা মা আরেকবার এসে মোমের সাথে দেখা করে যাবে। মুনিয়া মেনে নেয় তার কথা। মূলত গাড়িতে চড়তে মুনিয়ার বেশ ভালো লাগে, তাই ময়ূরীর সাথে ওই বাড়িতে ফিরে গেল। এতে আবার গাড়ি করে এখানে আসতে পারবে। বাসায় ফিরে আগুন ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। মোমকে গলা উঁচিয়ে ডাকলো, মোম কফি বানাতে পারবে? পারলে এক কাপ কফি বানিয়ে দিয়ে যাও। মোম মৃদু আওয়াজে জবাব দিল, জি, কিছুক্ষণ অপেক্ষা করুন। মোম বারান্দা থেকে এসে তাড়াতাড়ি ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। চটজলদি কফি বানিয়ে রুমে আসলো। আগুনের বেডরুমে দুজন একসাথে বসার মতো একটা সোফা আছে, সেখানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মোম কফি নিয়ে ড্রেসিং টেবিলের সামনে মোড়া টেনে বসে চুল আঁচড়াতে লাগলো। আগুন কফিতে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, পড়াশোনা কেমন চলছে? বাংলা প্রথম পত্র না সৃজনশীল পড়তে দিয়েছিলাম, পড়েছিলে? মোম চুলে বেনুনি করতে করতে গোমরা মুখে উত্তর দিল, পড়ার সময় পাইনি। আগুন মৃদু ধমকে গমগমে গলায় বলল, কেন সময় পাও নেই?
রান্না করা ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই, সারাক্ষণ তো বসেই থাকো। টিভি না দেখে একটু পড়াশোনা করলেও তো পারো। মোম তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু আওয়াজে বলল, রান্না করা ছাড়া কি আমার কোনো কাজ নেই? শুধু রান্না করলেই হয়? ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া পছন্দ না বলে নিজের হাতে কাপড় কেচে ধুই। তাহলে সময় কোথায় পাবো? আগুন অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বাপরে, আপনি এত কাজ করেন? তা এত কাজ করতে কে বলেছে শুনি? কতবার বলেছিলাম একজন কাজের লোক নিয়ে আসেন, সে ঘরের কাজ করে দেবে, সাথে তোমার একজন সঙ্গীও হবে। কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না, তার আমি করে কাজের লোক রাখতে নিষেধ করেছিলাম। তুমি নাকি ছোট্ট সংসার একা হাতে সামলাতে পারবে, এখন এসব কথা বলছো কেন? মোমের মুখটা চুপসে গেল। আগুন একজন কাজের লোক ঠিক করেছিল, কিন্তু মোম কাজের লোক রাখতে রাজি হয়নি। আগুন টিভি এনে দেওয়ার পর থেকে মাঝে মাঝে নিউজ দেখতো। একদিন নিউজে দেখেছিল কাজের মহিলার সাথে বাসার মালিকের অন্তরঙ্গতার মুহূর্ত। যদিও আগুন তেমন না, তবুও মোম কোনো রিস্ক নিতে চায়নি। এইসব টুকটাক কাজ মোমের জন্য কোনো ব্যাপার না। বাড়িতে থাকতে এসব কাজ মোম করেছে, শুধু রান্নাটা একটু কম করতো। এখন তো নিত্যদিনের রান্নার কাজ মোটামুটি সবই পারে। রান্না তো কেবল একবার করে। এই অল্প কাজের তেমন চাপ নেই, কিন্তু পড়া পড়েনি বলে কাজের একটা অজুহাত দিল। মোম মিনমিন করে বলল, এখন থেকে নিয়মিত পড়াশোনা করব, পাক্কা। ল্যাপটপে নজর রেখে আগুন চওড়া গলায় বলল, রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসবো, এমন ফেলটুস মার্কা বউ আমার লাগবে না। ফুঁসে উঠল মোম। উঠে এসে কোমরে হাত দিয়ে আগুনের সামনে দাঁড়ালো। আগুন ল্যাপটপ সাইডে রেখে ভ্রুকুচকে তাকায়। মোম কিছু না বলে হঠাৎ ধপ করে আগুনের কোলে বসে পড়ল। আগুন হকচকিয়ে যায়, অবাক হয়ে চেয়ে থাকে কিয়ৎকাল। চাউনি শিথিল করে শান্ত কণ্ঠে বলল, কাজ করছিলাম না। মোম নরম কণ্ঠে মুখ কালো করে জবাব দেয়, কোনো কাজ করা লাগবে না। এত কাজ করে কি হবে? কাকে খাওয়াবেন? আপনার বাবার তো টাকা পয়সার অভাব নেই, আপনার টাকা তাদের প্রয়োজন হবে না। তাহলে আর শুধু শুধু কাজ করে কি লাভ? আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কোমলমতির দিকে। মুখটা কেমন থমথমে হয়ে আছে, ফর্সা মুখে রক্তিম আভা ছেয়ে রয়েছে। ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালাচ্ছে। চিকন পাতলা অধৈর্যরা মৃদু কেঁপে কেঁপে উঠছে, হাসি নেই সেথায়। বারবার শুষ্ক ঢোক গেলছে। সব কিছু ভালো করে অবলোকন করলো আগুন। না, অন্য সময়ের মতো এখন মোমের মুখশ্রী লজ্জায় নেতিয়ে পড়েনি, বরং নিষ্পাপ মুখশ্রীতে ফুটে উঠেছে চাপা অভিমান। আগুন দুহাতে জড়িয়ে ধরল অর্ধাঙ্গিনীকে। মোম ঠোঁট ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আগুন মোমের ফুলিয়ে রাখা ঠোঁটে আলতো করে চুমু দিল। শক্তপোক্ত এক হাত বাড়িয়ে মোমের মসৃণ গালে রাখলো। মুচকি এসে বলল, এত কাজ করছে বউ পালার জন্য, নিজের শক্তি সামর্থ্য থাকতে আমার বউ আমার বাপের টাকা চলবে? সেটা তো আমি হতে দিতে পারি না, তাই কাজ করা জরুরি। মোম কাতর গলায় বলল, তাহলে বললেন কেন রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসবেন? আমি এতটাও খারাপ স্টুডেন্ট না, সবসময় ভালো রেজাল্ট করেছি। ক্লাসে হয়তো ফার্স্ট গার্ল ছিলাম না, তবে লাস্ট গার্লও হইনি। রোল নাম্বার 2-3-এর মধ্যে থাকতো। আপনি জানেন বর্তমানে 10ম শ্রেণীতে আমার রোল 2। আমি তো মজা করে বলেছি, তুমি রাগ করেছো কেন? মোম ছলো ছলো চোখে চেয়ে বলল, মজা করে কখনো আপনার থেকে দূরে সরে তার কথা বলবেন না। দেখা গেল হয়তো সত্যি সত্যি একদিন আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছে, তখন হাজার চেষ্টা করেও আমাকে ফিরিয়ে পাবেন না। আগুন সজোরে ধমক মারল। সেই ধমকে মোমের ক্ষুদ্র শরীরে কাঁপন ধরায়। আগুন তাতে দাঁত চেপে রাগী গলায় বলল, সামান্য একটা কথায় তুমি এত আকাশ কুসুম ভেবে বসে আছো কেন? অযথা বেশি কথা আমার পছন্দ না মম। মোম জবাব দেয় না। মুখ গোমড়া করে আগুনের কোল থেকে উঠে পড়তে চায়, কিন্তু আগুন ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আজকে অভিমান করে ছোটার জন্য চটফট করলো না, করলেও বেশি সুবিধা হবে না। আগুনের শক্তির সাথে পারবে না সে। শুধু শুধু নিজের শক্তির খরচ করে লাভ নেই। অগত্যা আগুনের কোলে খাপটি মেরে বসেই চুপ করে রইল। আগুন মোমের কপালে ঠোঁট ছোঁয়, গালে গাল ঘষে শান্ত কণ্ঠে বলল, আর কখনো কথা বলবো না, আর অভিমান করে থেকো না, ঠিক আছে? মোম এবারও নিশ্চুপ থাকলো। মোমের থুতনিতে আলতো কামড় দিয়ে আগুন একই ভঙ্গিতে বলল, উত্তর দাও। বললাম তো আর বলবো না। মোম জবাব দিল না। আগুন পড়েছে মহা জ্বালায়। বউ যদি কথায় কথায় এমন পটকা মাছের মতো ফুলে থাকে, তাহলে
কি করে হবে? মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর অভ্যাস আগুনের নেই। এক হাতে মোমের ঘাড় চেপে ধরে মুখটা একদম আগুনের মুখের কাছে নিয়ে আসলো। গালে ঠোঁট বুলিয়ে হিসিয়ে বলল, এত অভিমান ভালো না মম, বলেছি তো আর এমন কথা বলবো না। মোম শান্ত চোখে তাকায়, মাথা নেড়ে বুঝালো ঠিক আছে, মুখে কিছু বলল না। আগুন স্বস্তির নিঃশ্বাস ফেললো, মোমের গলায় চুম্বন করে শক্ত করে জড়িয়ে রাখলো। মোম ভারীকে নিঃশ্বাস ছেড়ে আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। গরমের সকাল বিশেষ একটি সৌন্দর্যে ভরা থাকে, যেখানে প্রকৃতির প্রতিটি কোণে এক নতুন জীবনধারা দেয়। সারা রাতের শান্তির পর সূর্যের প্রথম রশ্মি যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন চারপাশে এক ভিন্ন ধরনের উজ্জ্বলতা দেখা যায়। জনপ্রাণী নিজ নিজ আবাসস্থল থেকে বেরিয়ে নিজেদের নিত্য নৈমিত্তিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। প্রকৃতির নিয়মের এই কালচক্র বহমান মানুষ থেকে পশু পাখি পর্যন্ত। আগুনের ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সে। মোমের বাবা মা বোন নিজেদের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন। যাওয়ার আগে আগুনের ফ্ল্যাটে এসে মোমের সাথে দেখা করে গিয়েছেন। মোমের বাবার গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন হয়নি। রাশেদ তাদের বাড়ির গাড়ি করেই মোমের বাবা মা বোনকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আগুন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পরে নেয়, গায়ে পারফিউম দিয়ে চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। ফুল হাতার শার্ট কনুই পর্যন্ত গোটাতে গোটাতে রান্নাঘরে ঢুকে পড়ল। মোম ব্রেকফাস্ট বানাচ্ছে। আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরল। শক্তপোক্ত হাত দুটো মোমের পেটে বিচরণ করছে। মোম চমকে ওঠে। পরিচিত পুরুষালী মিষ্টি ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করতেই বুঝতে পারল এটা তার মাস্টার মশাই। মোম কিঞ্চিত রাগী লুক নিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আগুনের উষ্ণ গরম নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। এতে মোমের শরীর মৃদু ঝাঁকুনি দিয়ে উঠল। মোম মিহি কণ্ঠে বলল, দূরে সরুন। না, দেখছেন না কাজ করছে? বড় কাজ। আমাকে তোমাকে কাজ করতে নিষেধ করেছে? এভাবে চাপটে ধরে থাকলে কাজ করব কিভাবে? সেটা তোমার ব্যাপার। কলেজের জন্য দেরি হচ্ছে না? যান গিয়ে ডাইনিং টেবিলে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। যাব না, এখানে এভাবেই থাকবো। মোম লম্বা শ্বাস টানল, আর কিছু বলল না। বলেও লাভ নেই। আগুন যখন বলেছে যাবে না, তার মানে যাবেই না। ব্রেকফাস্ট বানিয়ে হাতের টুকটাক কাজ করা পর্যন্ত পুরো সময়টা আগুন এভাবেই মোমকে জড়িয়ে ধরেছিল। শুধু জড়িয়ে ধরেই ক্ষান্ত হয়নি, মেয়েটাকে জ্বালিয়েছে প্রচুর। কখনো কাঁধে ঠোঁট চেপে ধরেছে, কখনো কানে ফু দিচ্ছে, কখনো গালে চুমু খাচ্ছে। আগুনের এসব দুষ্টু মিষ্টি উৎপীড়ন সহ্য করে মোম তার হাতের কাজ সম্পন্ন করল। ব্রেকফাস্ট করে আগুন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। মোম ওড়নায় ভেজা হাত মুছে ড্রয়িং রুমে আসে। ভ্রুকুচকে চেয়ে থাকে আগুনের দিকে। চঞ্চল পায়ে হেঁটে গিয়ে আগুনের পাশে বসলো। আগুন মোমকে এক পলক দেখে টিভিতে মনোনিবেশ করলো। দুশ্চিন্তায় মোমের ললাটে প্রকার ভাঁজ পড়ল। সাবলীলভাবে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলো, কলেজে যাবেন না? আগুনের ভরাট স্বর। যাব। বসে আছেন যে? আগুন তাকায়, চাহনি শিথিল, মুখ বিবর স্বাভাবিক, শান্ত কণ্ঠে বলল, তোমার সকল কাজ কমপ্লিট? জি, কিছুক্ষণ পর দুপুরের রান্নার জন্য জোগাড় রান্তি করব। আজ রান্না করতে হবে না। মোম অবাক হয়ে জানতে চাইল, কেন? আগুন উঠে মোমের হাত ধরে বেডরুমে যেতে যেতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আশানুর ইনভাইট করেছে ওদের বাসায় যাওয়ার জন্য। ওর বউ আফিফাও তোমাকে দেখতে চেয়েছে। ব্যস্ততা টেস্ট রিপোর্টগুলো আনতে যেতে পারেনি, আর আশানুর নিজেও দিয়ে যেতে পারেনি। তাছাড়া তোমার বাবা মা যাওয়ার পর থেকে কেমন মনমরা হয়ে থাকে, একটু ঘুরে আসলে ভালো লাগবে। মোম চনমনে কণ্ঠে শুধালো, দাওয়াত তো দুপুরের জন্য, এখন গিয়ে কী করব? আপনি কি আমার সাথে থাকবেন? কলেজে যাবেন না? যাবো না কেন? তোমাকে ওদের বাসায় দিয়ে আমি কলেজ যাব। কলেজ থেকে ডিরেক্টলি আশানুরের বাসায় যাব। আর দাওয়াত শুধু দুপুরের জন্য না, আশানুর বলেছে সকাল সকাল চলে যেতে। আজকে ওদের বাসায় থাকতেও বলেছে। থাকবেন? আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি মনে হয় তোমার? বিনিময় মোম মৃদু হাসল। আগুন শপিং মল থেকে আনা শাড়িটা মোমের হাতে তুলে দিল। নীরের স্বরে বলল, এই শাড়িটা পরো।
মোম শাড়িটা হাতে নিয়ে শুধালো, আপনার কলেজে দেরি হয়ে যাবে না? ফার্স্ট ক্লাস 11টা বাজে। প্রবলেম নেই, তুমি দ্রুত রেডি হও। মোম আর কথা বাড়ালো না, শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাড়িটা কোনো রকম গায়ের সাথে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। আগুন ভ্রুকুচকে ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো এখন শাড়ি পরতে পারো, তাহলে এইভাবে পরছো কেন? মোম গোমরা মুখে উত্তর দিল, ওয়াশরুমে ঠিকভাবে শাড়ি পরতে পারছিলাম না, ফ্লোরে পানি থাকায় শাড়ি ভিজে যাচ্ছিল, স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তাড়াতাড়ি রেডি হও। মোম আমতা আমতা করে বলল। আপনি রুম থেকে চলে যান। আগুন ভ্রুযুগল কুচকে চওড়া গলায় জিজ্ঞেস করলো, আমি তাহলে কি সমস্যা? মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মোমের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল, এক হাতে চোয়াল চেপে ধরল, চোখে চোখ রেখে গমগমে গলায় বলে উঠল, তোমার সবকিছু আমার দেখা শেষ, নতুন করে দেখার মতো কিছুই নেই। ঢাউনা করে দ্রুত রেডি হও, লেট হচ্ছে আমার। বাক্য শেষ করে মোমকে ছেড়ে দিল। আগুনের লাগামহীন কথায় মোম লজ্জায় কুঁকড়ে গেল, গাল ফুলিয়ে আগুনের সামনে তৈরি হতে লাগলো। আগুন আর চোখে মোমের দিকে তাকায়। ড্রেসিং টেবিলের আয়নায় মোমের মুখশ্রী সম্পূর্ণ দেখা যাচ্ছে। আগুনের চোখ আটকে যায় মোমের উন্মুক্ত পেটে। ধবধবে ফর্সা মসৃণ পেট আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নজর ফেরানো বড় কষ্টসাধ্য হয়ে পড়েছে। নিষিদ্ধ ইচ্ছেগুলো কড়া নাড়তে শুরু করেছে ঝড়ের গতিতে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। মোমের চাহনিতে আগুন অস্বস্তিতে পড়ে যায়। চটজলদি নজর ফিরিয়ে নেয়। মোম শাড়ি পরে চুলগুলো খোপা করে নিল। সম্পূর্ণ তৈরি হয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমকে এক পলক দেখে হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। লাউ শাকপাতা হাতে করে বাড়িতে প্রবেশ করতেই আনিকার চোখ ছানা বড়া হয়ে গেল। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার দিকে। আনিকার বাবা আয়মানের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আনিকার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। শিরা উপশিরায় রাগ যেন তরতর করে বেড়ে চলেছে। শাকপাতা রান্নাঘরে রেখে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায় তাদের নিকট। কোমরে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছেন? আয়মান যেন ওর কথা শুনতে পেল না। আনিকার দিকে তাকালো না পর্যন্ত। আনিকার গা জ্বলে উঠল। আনিকার রাগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে আনিকার বাবা উচ্ছ্বাসিত হয়ে শান্ত কণ্ঠে মোমকে বললেন, ছেলেটাকে চিনতে পারছিস? তুই নাকি ওকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলি। আমি জানি তো আমার মেয়ে পরোপকারী মানুষ। ছেলেটা কত ভদ্র, কৃতজ্ঞতা জানাতে বাড়িতে চলে এসেছে। আজকাল উপকার করলে কতজন মনে রাখে। ছেলেটা ভারী মিষ্টি। আনিকা বিড়বিড় করে বলল, মিষ্টি না, হওয়ার বজ্জাত। আয়মান মুচকি এসে বলল, আমি তো আর অকৃতজ্ঞ না, সহজে কোনো কিছু ভুলি না। যাকে আপনাকে যেটা বললাম আশা করি মনে রাখবেন, ভুলে যাবেন না কিন্তু। আনিকার বাবা সানাউল্লাহ ভরসার স্বরূপ বলে উঠলেন, মনে থাকবে বাবা, এমন সোনার টুকরো ছেলের কথা কেউ ভুলে যায়? আয়মান ঠোঁট কামড়ে হাসে। সানাউল্লাহর গাল টিপে দিয়ে বলল, সেই জন্য তো আপনাদের আমার এত ভালো লাগে। সানাউল্লাহ থমথমে খায়। রাশভারী কণ্ঠে বলল, আমি তোমার গার্লফ্রেন্ড না যে গাল টিপাটিপি করবে। পরবর্তীতে বিষয়টি খেয়াল রাখবে। আয়মান জিভ কাটল, মেকি হেসে বলল, জি আচ্ছা, আমি এখন আসি আঙ্কেল। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, সময় পেলে আবার এসো। আয়মান আনিকার দিকে চেয়ে দুষ্টু হেসে জানায়, তা তো অবশ্যই, একমাত্র মেয়ের হবু জামাই বলে কথা, আমি আসবো না তো কে আসবে? বলে ঘর থেকে বেরিয়ে যায়। আনিকা চোখ বড় বড় করে তাকায় বাবার দিকে। নাকের পাটাতন ফুলিয়ে চেঁচিয়ে বলে ওঠে, বাবা, ওই ছেলেটার ওসব ফালতু কথা শুনে তুমি ওকে কিছু বলে না কেন? সানাউল্লাহ ভাবলেশীন ভাবে জবাব দিল, কি বলবো, ভুল কি বলেছে ছেলেটা? তোরা দুজন দুজনকে পছন্দ করিস। আমাকে বললে আমি কি তোদের সম্পর্কে হস্তক্ষেপ করতাম? আমি ওই সব বাবাদের মতো না। মেয়ের ইচ্ছার মূল্য আমার কাছে সবার আগে। তবে আমার রাগ হচ্ছে তোর উপর। তুই ছেলেটাকে ভালোবাসিস, সে কথা আমাকে কেন বললি না? ওই ছেলে কেন বললো? আমাকে জানাতে ভয় পাচ্ছিলি যদি তোদের সম্পর্ক মেনে না নেই সেজন্য? আনিকা হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে ওর অক্ষি কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। ও আয়মানকে পছন্দ করে, ভালোবাসে? কবে থেকে?
আনিকা সময় নষ্ট করলো না, চঞ্চল পায়ে ঝড়ের গতিতে ছুটে চলল। আয়মান ওদের বাড়ি থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। আনিকা দৌড়ে আয়মানের সামনে গিয়ে দাঁড়ায়। আয়মান থেমে যায়, মুখে তার ক্রূর হাসি। আনিকা রেগে বলে উঠল, আপনি আমার বাবাকে সব আজে বাজে কথা কেন বলেছেন? কি কান পড়া দিয়ে বশীভূত করলেন তাকে? আয়মান গাছাড়া ভাব নিয়ে বলল, কোথায় কি বলেছি? কিছু বলিনি তো। আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, এসব কথা কেন বলেছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা? আয়মান জবাব দিল না। আনিকা পুনরায় বলল, আপনি জানেন আপনার এই মিথ্যার জন্য আমি বাবার কাছে ছোট হয়ে গিয়েছি। আমার বাবার চোখে একরাশ হতাশা দেখেছি আমি, সেটা শুধু আপনার জন্য। আপনি আমার নামে কেস করতে চাইলে করতে পারেন, এখানে আর আসবেন না। কেন এসেছেন এখানে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার থেকে দূরে থাকবেন, নয়তো এর ফলাফল খুব খারাপ হবে। আয়মান শান্ত কণ্ঠে বলল, প্রথমত তোমার বাবার কাছে তুমি ছোট হওনি, কিন্তু তোমার উপর কিঞ্চিত অভিমান প্রকাশ করেছেন। দ্বিতীয়ত তোমার থেকে দূরে থাকা সম্ভব না, উল্টো কাছে আনার দ্রুত ব্যবস্থা করছি, অপেক্ষা করো। আনিকা তেজে গলায় শুধায়, কি করবেন আপনি? উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করলে এবার মাথা দুভক করে ফেলবো। আয়মান কিঞ্চিত ঝুঁকে আনিকার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, তাহলে ট্রিটমেন্ট তোমার হাতেই করব। মাথা ফাটানো তো শুধু বাহানা, বুঝি না আমি? সত্যি বলতে তুমি আমার রূপ দেখে হিংসায় জ্বলে পড়ে মরো, সেই জন্যই অজুহাত দিয়ে যখন তখন আমাকে ছুতে চাও। বলেই লজ্জা পাওয়ার ভঙ্গিতে দুহাতে মুখ ঢেকে ফেলল। আনিকা রাগী লুক নিয়ে তাকায়। আয়মান ঠোঁট কামড়ে হাসে, গা দুলিয়ে হেঁটে চলে যায়। আশানুরের বাড়িতে মোমকে রেখে আগুন কলেজে চলে গিয়েছিল। আশানুরের বাবা মা বাড়িতে নেই, বাড়িতে শুধু আফিফা ও আশানুর ছিল। ওদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আগুন নিশ্চিন্তে কলেজে চলে যায়। ইতিমধ্যে আফিফার সাথে মোম অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। মোমকে ছোট বোনের মতো স্নেহ করে। আফিফা রান্না করছে আর মোম তার পাশে দাঁড়িয়ে হেল্প করছে। মোম লম্বা নিঃশ্বাস টেনে চনমনে কণ্ঠে বলল, কোরমার দারুণ ঘ্রাণ বেরিয়ে আসছে আপু, না জানি খেতে কত মজা হবে। আফিফা মুচকি এসে বলল, কোরমা খেতে পছন্দ করো? হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করব? জি অবশ্যই। আফিফা চুলা বন্ধ করে দেয়। কোরমা ঢাকনা দিয়ে ঢেকে মোমকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আশানুর ড্রয়িং রুমে বসে হসপিটালের গুরুত্বপূর্ণ কিছু ফাইল চেক করছে। আফিফা মোমকে নিয়ে বেডরুমে চলে আসে। মোমকে বসতে বলে ঝটপট গোসল করতে চলে যায়। গোসল শেষে মোমের পাশে বসলো। মোম মৃদু আওয়াজে বলে ওঠে, আপু তখন কি যেন জানতে চাচ্ছিলেন? বলছি। আফিফা ভালো করে মোমের মুখশ্রী অবলোকন করলো। মেয়েটার চোখে মুখে জানতে চাওয়ার উদ্বেগ, বারবার ঠোক গিলছে আর পলক ঝাপটাচ্ছে। মোমের উদ্বেগ দেখে আফিফা ঠোঁট এলিয়ে হাসলো। মোম তার হাসির কারণ বুঝতে পারল না। আফিফা মোমের থুতনিতে হাত রেখে জিজ্ঞেস করলো, আরে রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? মোম জিহ্বার সাহায্যে ঠোঁট ভিজিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন। আফিফা সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইলো, আগুনের সাথে তোমার সবকিছু ঠিক আছে? মোম বুঝতে না পেরে প্রশ্ন করলো, জি কিসের কথা বলছেন? না মানে তুমি তো খুব ছোট, সংসারের হালচাল বুঝতে পারছো কিনা, আগুনের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক কেমন সেটাই জানতে চাচ্ছি। মোম ছোট করে উত্তর দিল, জি সব ঠিক আছে। মোমের ঘাড়ির দিকে নজর পড়তে আফিফা মোমের কথার মাহাত্ম্য বুঝতে পারল। মোমের গালে হাত রেখে মুচকি এসে বলল, সুখে থেকো তোমরা। আগুন খুব ভালো ছেলে, হাই স্কুল লাইফ থেকে পরিচয় ওর সাথে। একটু উগ্র মেজাজি, তবে মনটা স্বচ্ছ পানির মতো। ওর মন জুগিয়ে চলতে পারলে তোমাকে আকার সমান ভালোবাসায় মুড়িয়ে রাখবে। মোম মনোযোগ সহকারে শুনল। আফিফা পুনরায় বলল, যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নিও। অনেক সময় দেখা যায় বয়সের দরুন কনসেপ্ট করতে সমস্যা দেখা দেয়। আমাকে দেখো না, বিয়ে 2 বছরের বেশি হয়ে গিয়েছে, অথচ একটা সন্তান নিতে পারছি না। শেষের কথাটা হতাশ কণ্ঠে বলল। আফিফার কথায় মোমের লজ্জা লাগছে, তবে তার একটা সন্তানের জন্য হাহাকার শুনে মনটা খারাপ হয়ে গেল। মোম সহসা আফিফাকে জড়িয়ে ধরল। ভরসা স্বরূপ বাক্যে আওড়ায়, হতাশ হবেন না আপু, সব ঠিক হয়ে যাবে। আফিফা নিজেও মোমকে আগলে নিল। স্মিত হেসে বলল, আমি যা বলেছি সেটা কিন্তু আগুনকে বলো না, শুনলে ও ভীষণ রাগ করবে। আর দ্রুত বলছি বলে এখনই বাচ্চা নিতে বলিনি, বছর ঘুরুক তারপর।
মোম লাজুক হাসলো। দুপুরে আগুন আসার পর সবাই একসাথে খাবার খেলো। লাঞ্চ করে ড্রয়িং রুমে বসে আছে 4 জন। কিছু একটা মনে পড়তেই থমথমে মুখে আশানুর উঠে যায়। বেডরুমে গিয়ে আগুনের টেস্টের রিপোর্ট এনে আগুনের হাতে দিল। মোম ঝট করে রিপোর্টটা ছিনিয়ে নিল। আশানুর ফ্যালফ্যাল করে চেয়ে রইল। আগুন ঠোঁট কামড়ে হাসে। আফিফা শুধালো, কার রিপোর্ট এটা? আশানুর ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, আগুনের। ওর জ্বর আসার পর একদিন আমার হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়েছিল, সময় অল্পতার জন্য দেওয়া হয়নি। মোম চিহ্নিত ভঙ্গিতে উদ্বেগ নিয়ে জানতে চাইল, ভাইয়া রিপোর্টে কি এসেছে? সব ঠিক আছে তো? আশানুর চুপ থাকলো কিয়ত পরিমাণ। মুখে গাম্ভীর্যভাব ফুটে উঠল। মুহূর্তে মোমের চিন্তা বাড়ল। আগুন ধারাম করে আশানুরের পিঠে মারল। বড়সড় ধমক দিয়ে গমগমি গলায় বলল, আমার বাচ্চা বউকে টেনশন দিয়ে তোর কী লাভ? বলে দে, রিপোর্ট সব স্বাভাবিক। দেখ কেমন চাতক পাখির মতো তোর একটা ছোট্ট উত্তর আসে তাকিয়ে আছে। আশানুর ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। তার মুখের ভাবভঙ্গি নিষ্প্রাণ। হতাশা আর অসহায়ের ন্যায় আগুনের দিকে তাকালো। দীর্ঘশ্বাস সেরে নিপ্রভ গলায় বলল, আমি এখন যেটা বলতে চাচ্ছি আশা করি স্বাভাবিকভাবে সবটা মেনে নিবি। আর মোম, জানো তো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কে কিভাবে মারা যাব কেউই জানি না। আমার মনে হয় সবটা পরিষ্কার করে বলা উচিত। মম, তুমি ধৈর্য সহকারে শান্ত হয়ে আমার কথা শুনবে, ওকে? মোমের চোখে পানি চলে এলো। অজানা আশঙ্কায় বুক কাঁপছে অস্বাভাবিক গতিতে। মস্তিষ্কের গোত্রে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কয়েকদিন আগে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। মোম জোরে জোরে শ্বাস টানছে। এক পর্যায়ে বদলে গেল আগুনের অভিব্যক্তি। এতক্ষণের হাসিটা ধপাস করে নিভে গেল। বিস্ফোরিত নয়নে সিরিয়াস হয়ে তাকায় আশানুরের দিকে। প্রকট চক্ষু জোড়া উঠে আসে ললাটে। জিভ দিয়ে ঠোঁট ভেজায় সে। শান্ত কণ্ঠে শুধালো, রিপোর্টে কি এসছে তুই বল, যেটাই আসুক আমি শুনতে প্রস্তুত। আশানুর মন মরা কণ্ঠে বলে ওঠে, কিভাবে যে বলি, আমি ভাবিনি রিপোর্টে এমন কিছু আসতে পারে। আগুন অধৈর্যের সহিত আবার বলল, হেয়ালি করিস না, বল। আশানুর মোমের দিকে তাকায়। মেয়েটা রক্ষী কোটরে পানি টলমল করছে। এই তো এক্ষুনি গড়িয়ে পড়ল বলে। রক্ত জবার মতো পাতলা অধর জোড়ায় কেমন শুষ্ক দেখাচ্ছে। আশানুর তপ্ত নিঃশ্বাস ফেলল। আফিফা চিহ্নিত সমেত বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো আশানুর? তুমি চুপ করে আছো কেন? তোমার নীরবতা কারো কোমল হৃদয়ে আঘাত আনছে। তুমি কি সেটা বুঝতে পারছো না? মুহূর্তে কারো চিকন কণ্ঠে আর্তনাদ শুনে সেদিকে দৃষ্টি তাক করল 3 জন। মোম মৃদু আওয়াজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আতঙ্কিত গলায় কেঁদে কেঁদে বলে উঠল, ওনার কি কোনো বড় অসুখ হয়েছে? বলুন না ভাইয়া। কিছুদিন আগে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। সেটা আবারও সত্যি হয়ে যাবে না তো? চুপ করে থাকবেন না, দয়া করে সবটা বলুন। মোমের কান্নায় আগুনের মস্তিষ্ক অচল হয়ে গেল। তড়িৎ বেগে উঠে ওদের সামনেই মোমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আগুনের বুকে কেমন ধরাস ধরাস করছে। আশানুর পুনরায় মুখভঙ্গি বদলে হাততালি দিয়ে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে আফিফার গায়ের উপর ঢলে পড়ল। আফিফা বিরক্ত হয়ে দূরে সরে গেল। আগুন ভ্রুকুচকে তাকায়। আশানুর অধরের হাসি বজায় রেখে বলল, ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি, আলহামদুলিল্লাহ। সকল রিপোর্ট নর্মাল। আগুন একদম পারফেক্ট আছে। আবহাওয়ার পরিবর্তন, হয়তো জ্বর এসেছিল। মোম কবুতরের ছানার মতো আগুনের বুক থেকে মুখ তুলে উকি দিল। আগুন ঠিক আছে শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আগুনের বুকের সঙ্গে মিশে এখনো ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়, চোখের পানি মুছে দেয়। চল শক্ত করে আশানুরের দিকে এগিয়ে যায়। আশানুর জানে এখন আগুন ওর চেহারার গঠন বদলে দেবে। তাই সময় নষ্ট না করে দ্রুত ছুটে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগুন মুষ্টিবদ্ধ করে দরজায় আঘাত করছে। দাঁতে দাঁত চেপে বলল, পালাচ্ছিস কেন? বেরিয়ে আয় বলছে। সাদিকের তোকে ছাগল বলি? তোর সাহস কত বড় আমার বউকে কাঁদাস? দরজা বন্ধরত অবস্থায় আশানুর চিৎকার করে জবাব দেয়, রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তোর পিচ্চি বউ তোকে কতটা ভালোবাসে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। গম্ভীর কণ্ঠে বলল, তাই বলে এমন জঘন্য পরিস্থিতি বানিয়ে বলবি? তোর ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই। ডাক্তার মানুষকে টেনশন ফ্রি করে, আর তুই উল্টো টেনশন দিস। কতক্ষণ লুকিয়ে বসে থাকবি? একবার হাতের কাছে পাই,
তখন মজা করে স্বাদ হারে হারে টের পাবি। অন্য কিছু বা অন্য কাউকে নিয়ে মজা করলে কিছুই বলতাম না, হাসি মুখে মেনে নিতাম। কিন্তু তুই আমার কোমল মতিকে নিয়ে এত জঘন্য একটা মজা করলি। তোর কারণে আমার ভোর চোখ দিয়ে চৌষ্টখানা পড়েছে, তার মূল্য তো তোকে দিতে হবে। আশানুর অসহায় গলায় বলে উঠল, ভাই এবারের মতো মাফ করে দে প্লিজ, আর কখনো এমন করব না, প্রমিস। আগুন কিছু বলল না, গটগট করে ড্রয়িং রুমে চলে গেল। আফিফা স্নেহময় হাত বুলিয়ে দিচ্ছে মোমকে। আগুন মোমকে এক হাতে জড়িয়ে ধরে আফিফার থেকে বিদায় নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসলো। আগুন ঠিক করলো মোমকে নিয়ে এখন বাসায় ফিরবে না, আশেপাশে কিছুক্ষণ ঘুরবে। 4 চাকাওয়ালা গাড়ি নিস্তেজ হয়ে দাঁড়িয়ে। সময়টা বিকাল 4টার কাছাকাছি। স্থির গাড়িটার ভেতর আগুনের কোলে বসে বুকের সঙ্গে লেপ্টে আছে মোম। মেয়েটির মুখ বিবর ভার হয়ে আছে, লতানো শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুনের কাঁধের শর্টের অংশ খামচে ধরে আসে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক, গরম লাগছে ওর। হাত বাড়িয়ে শার্টের বুকের কাছের দুটো বোতাম খুলে দিল। ওদের গাড়িকে পেছনে ফেলে কত শত গাড়ি হাওয়ার বেগে নিজ গন্তব্যে প্রস্থান করেছে। মোম কাচের ছোট্ট জানালা দিয়ে সেসব কিছু অবলোকন করলো। দুজনের মধ্যে পিনপতন নীরবতা বিরাজমান। মৌনতার ইতি টেনে আগুনের শান্ত কণ্ঠ ভেসে আসে, ভাবছি এখন বাসায় ফিরবো না, বেরিয়েছি যখন একটা 4-5টা ঘুরবো, তুমি কি বলো? মোম নিরুত্তর। আগুনের বুকে মুখ ঘষল। আগুন হতাশ হলো। হাতের অঞ্জলি পুটে মোমের মুখশ্রী তুলে নিল। যত্ন নিয়ে মোমের কপালে চুমু এঁটে দিল। মোমের নেত্র যুগল ছলছল করে উঠল। বেহায়া চক্ষু পানির কণার তর সইল না, টুপ করে বেরিয়ে পড়ল। ঠাঁই পেল মোমের কিঞ্চিত রক্তাভা ফর্সা গালে। মোমের এই লুকটা আগুনের কাছে দেখতে কি মিষ্টি লাগছে। টুপ করে কামড় বসালো মোমের লাল হয়ে যাওয়া উঁচু নাকে। হাত দিয়ে চোখের জল মুছল না। পুরুষালীর ঠোঁট জোড়া ছুঁয়ে গেল সেথায়। আজ মোম লজ্জায় আগুনের বুকে মুখ লুকালো না, স্থির হয়ে বসে। আগুনের বুঝি তা সহ্য হয়। মোমের খোপা করা চুলগুলো খুলে দিল অবলীলায়। মোম চকিতে তাকালো স্বামীর আদলে। আগুন মুখ ডুবিয়ে দিল মোমের ঘাড়ে। কোমরে থাকা হাতের বন্ধন দিল। মোমের বক্ষস্থল কেঁপে ওঠে। পেলব হাত চলে যায় আগুনের সিল্কি চুলে। মুহূর্তে মৃদু আর্তনাদ করে উঠল মেয়েটা। আগুন তার সূক্ষ্ম তাদের জোর প্রয়োগ করলো মোমের ঘাড়ের নরম চামড়ায়। মোমের ব্যথাতুর আওয়াজে কামড়ের জায়গায় আলতো চুমু দিয়ে ছেড়ে দিল। লম্বা চুলে মুখ ডুবিয়ে সেটার ঘ্রাণ লুফে নিল। নজরে নজর মেলালো। সময় ব্যয় করলো না। হুট করে আঁকড়ে ধরল বইয়ের কোমল ওষ্ঠদয়। গাঢ় করে চুম্বন করলো সেথায়। মোম ভারী খেয়ে নিঃশ্বাস ছাড়ল। আগুন শীতল গলায় বলল, ওই ব্যাপারটা ভুলে যাও। আসলে সবসময় এরকম দুষ্টামি করতো, তুমি ভাবতে পারোনি এমন সিরিয়াস বিষয়ে ছাগলটা বাঁচা নেবে। মোম নাক টেনে সরল গলায় বলে ওঠে, জানেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে স্বপ্নে দেখেছিলাম আমরা দুজন আলাদা হয়ে গিয়েছি। কেউ একজন আমাদের আলাদা করে দিতে যাচ্ছে, আর সে তার কাছে সফলও হয়েছে। আগুন মোমের থুতনিতে চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে নিরেট স্বরে বলল, ভয় পেও না, কে আমাদের আলাদা করতে পারবে না। যতদিন বেঁচে থাকবো আগুনের বুকে শুধু মোম থাকবে। মরার পরে এই বুক জমিনে শুধু তোমার নামটা খোদাই করা থাকবে। মোম সন্তুষ্টির হাসি হাসল। এই প্রথম নিজ ইচ্ছা আগুনের উন্মুক্ত বুকে নিজের নরম অধর ছুঁয়ে দিল। আগুন ঠোঁট কামড়ে হাসে। মোমের মাথায় চুমু দিয়ে তাকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল। অন্য হাতে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং করতে লাগলো। প্রতিদিনের ন্যায় যথাসময়ে আগুন কলেজে চলে গেল। কলেজের গেট পেরিয়ে গাড়ি পার করে পেছনে ঘোরার সাথে সাথে কারোর সাথে ধাক্কা খেলো। আগুন ধাক্কা খাওয়া মানুষটার দিকে দৃষ্টি তাক করতে করতে উদ্বেগ সমেত বলে উঠল, সরি, আমি খেয়াল করিনি। কথার ইতি টেনে মানুষটির দিকে সম্পূর্ণ দৃষ্টিগোচর হতেই আগুনের মুখভঙ্গি বদলে গেল। কারণ সেই মানুষটি নাইমা। তরতাজা নাদুস নুদুস মেয়েটা সপ্তাহখানিকের মধ্যে কতটা শুকিয়ে গেছে। ফোলা ফোলা গাল দুটো সমান্তরালভাবে মুখশ্রীতে লেপ্টে আছে। গলার হাড় ভেসে উঠেছে। চেহারায় আগের সতেজতা নেই, সেথায় রয়েছে মলিনতার ছাপ।
আগুন এক দৃষ্টিতে চেয়ে নাইমার মুখ বিবরণ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, কিছু বলল না। দীর্ঘশ্বাস ছেড়ে নিজ গন্তব্যে হাঁটা শুরু করলো। নাইমা সহসা আগুনের হাত চেপে ধরলো। আগুন চকিতে পেছন ফিরে তাকায়, তড়িৎ বেগে হাত ছাড়িয়ে নেয়। নাইমা ম্লান হাসলো। আগুন আবারও লক্ষ্য করলো মেয়েটার হাসিটাও আর আগের মতো নেই। উচ্ছ্বাসিত হাসিটা বিলীন হয়ে গিয়েছে। আগুন চলে যাওয়ার জন্য পা বাড়ায়। নাইমা নিষ্প্রভ গলায় বলে ওঠে, কেমন আছিস আগুন? আগুনের বাড়ন্ত পা থেমে যায়। স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো। ছোট করে উত্তর দিয়ে চুপ থাকলো। নাইমাকে পাল্টা ভালো আছে কিনা জিজ্ঞেস করলো না। আগুন অন্যদিকে চেয়ে আছে। নাইমা তাচ্ছিল্য হাসে, কণ্ঠ খাদে এনে বলল, জানতে চাইলি না তো আমি কেমন আছি? আগুন তাকায় তার পানে। আগুনের চোখে মুখে একরাশ দ্বিধা, মুখে কোনো কথা ফুটতে চাইল না। চোখে নরণ নেই ছেলেটির। কি বলবে, কি বলা উচিত, কিছুই বোধগম্য হচ্ছে না। ভারীকে নিঃশ্বাস ছেড়ে পাল্টা প্রশ্ন করলো, জিজ্ঞেস করার কি আছে? তুই তো ভালোই আছিস। সত্যি ভালো আছি। আগুন বিরক্ত কণ্ঠে বলল, সেটা আমার জানার কথা নয়। তুই ভালো আছিস কি না সেটা দেখার জন্য তোর পরিবার আছে। তোর আর কিছু বলা থাকলে জলদি বল, আমার ক্লাস আছে। তুই অনেক বদলে গিয়েছিস, অনেক পাষাণ হয়ে গিয়েছিস। আগুন ভাবলেশীন ভাবে জবাব দিল, আমি বদলাইনি আর বদলাবো না। যেমন ছিলাম তেমনই আছে। শুধু কারো ভুল ধারণা নিয়ে পাগলামি করার জন্য একটু কঠিন হয়েছে জাস্ট, আর কিছু না। নাইমা কাপা গলায় জানতে চাইল, বউকে খুব ভালোবাসিস? আগুনের অকপটে স্বীকারোক্তি। বউকে ভালোবাসবো না তো কাকে বাসবো? ভালোবাসা না থাকলে নিশ্চয়ই চুটিয়ে সংসার করতে পারতাম না। আচমকা নাইমা আগুনের হাত চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। আগুন চমকে ওঠে, আশেপাশে নজর ফেরায়। না, এদিকে তেমন কেউ নেই। তবে বারান্দায় অনেক শিক্ষার্থী হাঁটাহাঁটি করছে। কেউ দেখে নিলে বিষয়টা খারাপভাবে নিতে পারে। আগুন হাত ছাড়াতে চায়, নাইমারও শক্ত করে ধরে। আগুন কণ্ঠস্বর নিচুতে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সিন ক্রিয়েট করছিস কেন? কেউ দেখতে পেলে আমার ইমেজ খারাপ হবে, ভুলে যাস না এটা আমার কলেজ। নাইমা তবুও ছাড়ল না। ভাঙা গলায় অভ্যন্তর আবদার শুনল, আমাকে বিয়ে করবি? আমাকে বিয়ে করে নে প্লিজ। তোর বর্তমান বউকে ছাড়তে হবে না, সে থাকুক, আমার সমস্যা নেই। আমাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়ে তোর ঘরে তুলে নে। আগুন নাকের পাটাতন ফুলিয়ে রক্তিম চোখে তাকায়। ঝাড়ি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। গমগমে গলায় বলল, পাগল হয়েছিস? কিসব বলছিস? কোনো খেয়াল আছে? নাইমা উদ্ভ্রান্তের ন্যায় বলল, আমি এত কিছু জানি না, তোকে আমার চাই। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দাঁতে দাঁত চেপে বলল, মাথায় বেশি খারাপ হলে ডাক্তারে বাদ দিয়ে তোর বাবা মাকে বল পাবনা রেখে আসতে। অন্যদের কি চিকিৎসা করবি? তোর নিজের এখন চিকিৎসা প্রয়োজন। নাইমা কাতর গলায় বলল, আমাকে একটা সুযোগ দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আগুন বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়, অবাক হলো কিঞ্চিত। পর মুহূর্তে চল শক্ত করে চওড়া গলায় বলল, আশ্চর্য, তুই কি আমার প্রেমিকা বা বউ যে তুই কোনো ভুল করবি আর আমি তোকে নিজের জীবনে ফিরে আসার জন্য সুযোগ দেব? আমার ধৈর্যের পরীক্ষা নিষ্ঠা, নয়তো এত বছরের নিয়ম ভঙ্গ করে তোর গায়ে হাত তুলে ফেলবো। আগুন আর দাঁড়ালো না, ত্রস্ত পায়ে এগিয়ে চলল নিজ গন্তব্যে। নাইমা সেদিকে ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে রইল। চুমকি চলছে একা পথে, সরাসরি তার সাথে ধাক্কা খেলে দোষ কি তাতে? অশ্রাব্য বাক্য শুনে আনিকার চঞ্চল ছুটে চলা পা দুটো থেমে যায়। মাথার ঘোমটা দেওয়া ওড়না আর একটু ভালোভাবে টেনে পেছন ফিরে যায়। ললাটে প্রকার ভাঁজ ফেলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখের মানুষটির দিকে। আইমান তন্তপাটি বের করে উচ্ছ্বাস সমেত আনিকার সামনে দাঁড়িয়ে। আনিকা চোখ বুঝে লম্বা শ্বাস টানল। কিছু বলতে চেয়েও বলল না। ছেলেটা চরম বেহায়া। কিছু বললে রাস্তার মধ্যে কি নাকি গন্ডগোল শুরু করে দেয়। কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিল আনিকা। কলেজের কাছাকাছি আসতে এরকম অদ্ভুত বাক্য শুনে ঘাড় ঘুরিয়ে দেখে আইমান দাঁড়িয়ে আছে। আনিকা চুপ করে আবার হাঁটতে লাগলো। আইমান দৌড়ে সামনে এসে দাঁড়ায়। আনিকা বুকে হাত গুছিয়ে রাগী লুক নিয়ে তাকায়। কটমট করে বলে ওঠে, পথ আটকাচ্ছেন কেন? আপনাকে না আমার পিছু নিতে নিষেধ করেছিলাম, তবুও কেন এসেছেন? আইমান ব্যাপক মুড নিয়ে হেসে বলল, আমি আসবো না তো কে আসবে? যাকগে, আসল কথায় আসি। শোনো লঙ্কা মরে চানিকা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। যা মনে থাকে ফটাফট বলে দিই। মনের কথা চেপে রাখা আমার কাম্য নয়। আনিকা বিরক্ত হয়ে জানায়, যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে যেতে হবে।
আয়মান উচ্চ বাক্য বলে উঠল, রাখো তোমার যাওয়া যাই। আমার মাথা বিগড়ে দিয়ে ওনার কলেজে যাওয়া হচ্ছে। আমি তো ভার্সিটির ক্লাস রেখে তোমাকে আমার মনের কথা জানানোর জন্য এত দূরে ছুটে এসেছি তার বেলা, তাই চুপ করে আমার কথা শুনবে, কথার মাঝখানে কথা বলবে না। আনিকা ঝাঁজ নিয়ে বলল, যদি না শুনি তো কি করবেন? কেস করবেন? করুন। আয়মান থুতনি চুলকে ফট করে নিরেট স্বরে বলল, আনিকা, আমি তোমাকে ভালোবাসি। কিভাবে ভালোবেসেছি, কেন ভালোবেসেছি, এইসব অবান্তর কথা জিজ্ঞেস করো না। এর উত্তর আমার নিজের কাছেও নেই। শুধু এতটুকুই জানি, তুমি আমার। আমি খুব ছটফটে টাইপের একজন ছেলে। আড্ডা, মস্তি, নিত্যকার কাজকর্ম। অনার্স এখনও কমপ্লিট হয়নি। তোমার সাথে দেখা হওয়ার আগে অনেক মেয়েদের সাথে রিলেশনশিপে ছিলাম, বাট ট্রাস্ট মি, তাদের সাথে ফোনে কথা বলা আর সামান্য ঘোরাঘুরি ছাড়া এর বেশি কিছুই করিনি। কিন্তু তোমাকে দেখার পর বিশ্ব সুন্দরী রমণী চোখের সামনে দিয়ে চলে গেলেও সেথায় আয়মানের চোখ আটকায় না। আমি একটু বেশিই দুষ্টুমি করি, তবে আমি খারাপ ছেলে না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি আনিকা। আমি চাইলে জোর করে তোমার সাথে কিছু করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। তবে শুধু শরীর নয়, মন সহ তোমাকে আমি চাই। একদমই কথাগুলো বলে ভারী কি নিঃশ্বাস ত্যাগ করলো আয়মান। আনিকা ফ্যালফ্যাল করে চেয়ে আছে, ওর ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না। আয়মান পুনরায় মিহি কণ্ঠে বলল, আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, সব খবর নিয়েছি আমি। তাই বাংলা সিনেমার মতন কোনো ডায়লগ দিতে পারবে না যে সরি ভাইয়া আমার বফ আছে। তোমার মা নেই, বাবাই তোমার সব। এটাও জানি তোমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, তাতে আমার বিন্দু মাত্রও আগ্রহ নেই। বিয়ে করলে তো আর টাকাকে করব না, করব তোমাকে। ভাবার জন্য কয়দিন সময় দিচ্ছি, মন দিয়ে ভাবো। তবে দিন শেষে যেন উত্তর হ্যাঁ হয়, মনে থাকে যেন। আনিকা ঠোঁট কামড়ে আরমানের কথা শ্রবণ করলো, মুখ বিবর গাম্ভীর্য করে শুধালো, প্রপোজ করেছেন নাকি থ্রেট করছেন? আয়মান গাছাড়া ভাবে জবাব দিল। তুমি যেটা ভাবো। আনিকা চক্ষু হাসলো, কিন্তু মুখে বলল, আপনার মতো অসভ্য ছেলেকে নিয়ে ভাবতে আমার বয়েই গেছে। আয়মান আনিকার চোখে দৃষ্টি তাক করে বলল, না ভাবলে তোমার লস, কারণ ভাবার সময় চলে গেলে নির্দিষ্ট সময় পর তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তোমার একটা ব্যবস্থা ঠিকই করব, এটা পুরো কনফার্ম। আনিকা ব্যঙ্গাত্মক করে বলে ওঠে, কি করবেন? যখন করব তখন দেখতে পাবে। আপাতত সামনে থেকে সরো। আমার মতন একটা হ্যান্ডসাম ছেলে দেখলেই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? আনিকার মুখ হা হয়ে গেল। বলে কে ছেলে? দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনাকে দেখে দাঁড়িয়েছি, আপনি নিজেই তোমার পথ আটকালেন। আয়মান স্মিত হাসে, দু কদম এগিয়ে আনিকার মুখোমুখি হয়ে হিসিয়ে বলল, জীবনে চলার পথে কখনো ফিরে তাকাতে নেই, তবে কোনো সুন্দরী মেয়ে পাশ দিয়ে পেরিয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। বাণীতে দ্য গ্রেট বিশ্বকবি আয়মান শিকদার। ডোরবেল বাজতেই মোম গিয়ে দরজা খুলে দিল। আগুন গম্ভীর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মোমের চোখ যায় আগুনের হাতে থাকা শপিং ব্যাগে। আগুন নিঃশব্দে ভেতরে আসে। মোম দরজা আটকে দেয়। আগুন বিছানার উপর ব্যাগগুলো রেখে তোয়ালে নিয়ে অষ্টমে ঢুকে পড়ল। মোম ব্যাগগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। ভেতরে জামা কাপড় রাখা। মোম কাপড়গুলো বের করলো। গাউন, শাড়ি এনেছে আগুন, ভীষণ সুন্দর সবকটা ড্রেস। আগুন ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে প্রশ্ন ছুড়ল, এই ড্রেসগুলো কার জন্য? আগুন গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওর সতীনের জন্য। মোম বুঝতে পারলো আগুন তাকে জ্বালানোর জন্য বলছে। মোম মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, হঠাৎ শপিং করে আনলেন যে? আগুন চুলে ব্রাশ করে মোমের পাশে বসলো। ভরাট স্বরে বলল, কালকে আমাদের কলেজের সকল টিচার্সরা মিলে সোনারগাঁও ঘুরতে যাবে। বলতে পারো ছোটোখাটো গেট টুগেদারের মতো। বাসায় তো তোমার শাড়ির 3 পিস রয়েছে। ঘুরতে গেলে শাড়ি পরে বেশি কমফোর্টেবল হতে পারতে না, সেজন্য গাউন নিয়ে এসছে। পছন্দ হয়েছে? জি। দুপুরে খেয়েছিলে? মোম মিহি কণ্ঠে বলল। হুম। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ। আগুনের কলেজ থেকে ফিরতে দেরি হবে বলে মোমকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে সে যেন খেয়ে নেয়। আগুন বাইরে থেকে লাঞ্চ করে নেবে। মোম আগুনকে ছাড়া খায় না, যত দেরি হোক না কেন। দুপুরে আগুনের জন্য অপেক্ষা করে। আগুন বাসায় আসে 3টার পরে। আগুন নিষেধ করেছে অপেক্ষা না করার জন্য, কিন্তু মোম তার কথা শোনে না। ধমক দিলেও কাজ হয়নি। সব সময় আগুনের জন্য না খেয়ে বসে থাকবে। তাই আগুন চেষ্টা করে যত দ্রুত সম্ভব ক্লাস শেষ করে দুপুরে বাসায় চলে আসার।
আজকে বেশি দেরি হয়ে যাবে বলে আগে আগেই ফোন করে বলেছে মোমকে দুপুরে খেয়ে নিতে। আগুন মোমের কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মোমের পেলভ হাত টেনে নিজ মাথায় রাখলো। মোম আলতো করে চুল টেনে দিচ্ছে। মিহি কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে, শরীর খারাপ লাগছে। না। এভাবে শুয়ে পড়লেন যে? বালিশে গিয়ে আরাম করে শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, তোমার অসুবিধা হচ্ছে? তাহলে সরে যাই। মোম চঞ্চল কণ্ঠে তুরন্ত জবাব দিল, একদম না, আমি এমনিতে জিজ্ঞেস করেছি। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজমান রইল। মৌনতা ভেঙে মোম ব্যগ্র কণ্ঠে জানতে চাইল, ঘুমিয়ে পড়েছেন? আগুনের কণ্ঠস্বর নিচুতে নিয়ে মৃদু আওয়াজে উত্তর দিল, বলো। আপনার কি মন খারাপ? আগুন পাল্টা প্রশ্ন করল, কেন মনে হলো? আপনার মুখ দেখে মনে হচ্ছে। আগুন উঠে বসলো, নিজের সেই তির্যক চাহনি নিক্ষেপ করলো। মোম ভরকে গেল, দোতলার মতো দুলে উঠল তনুমন। শুষ্ক ঢোক গেল। রেগে গেল নাকি মানুষটা? রাগার মতো তো কিছুই বলেনি সে। তাহলে? আগুন হাত টেনে মোমকে বালিশে শুয়ে দিল। ঝুঁকে ভ্রু কুচকে চেয়ে রইল। মোমের বক্ষস্থল ঢেউয়ের মতো ছলাৎ করে উঠল। গাত্রে গাত্রে যেন হিম শীতল রক্ত প্রভাবিত হচ্ছে। ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হতেই আগুন সেথায় তর্জনী স্পর্শ করল। মোম সহসা কথাটা গিলে নিল। আগুন ভারী খেয়ে নিঃশ্বাস ছেড়ে মোমের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। লম্বা শ্বাস টেনে মোমের শরীরের মেলে ঘ্রাণ নাসার অন্তে টেনে নিল। নাইমার সাথে কথা বলার পর থেকে মন মেজাজ ঠিক নেই, রাগ হচ্ছে খুব, কিন্তু রাগটা আসলে কার উপর বুঝে উঠতে পারছে না। নাইমা তখনও ওইরকম একটা কথা কিভাবে বলতে পারলো? ওর কণ্ঠনালীতে এত জোর কিভাবে আসলো? মুখে উচ্চারণ কিভাবে করলো মোমকে ধোকা দিয়ে তাকে বিয়ে করার? এভাবে আর কতদিন চলবে? এতবার বোঝানোর পরও কাজ হচ্ছে না। ঘুরে ফিরে নিজের সেই একঘেয়ে কথা নিয়েই পড়ে আছে। ভালোবাসা কি এতই সহজ যে চাইলেই কাউকে দিয়ে দেওয়া যায়? তাহলে নাইমা কেন বুঝতে পারছে না কি চলছে তার মনে? আগুনের প্রতি ক্ষোভ আবার মোমের উপর দেখাবে না তো? এরকম কিছু হলে আগুন নাইমাকে কখনো ক্ষমা করবে না। আগুনের কাজে মোম অবাক হলো ভীষণ। আগুনের পিঠে এক হাত রেখে নরম কণ্ঠে শুধালো, হঠাৎ কি এভাবে শুলেন যে? ইচ্ছা। আমার মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন। আমাকে বলুন, আমি শুনতে চাই। আগুন গম্ভীর কণ্ঠে বলল, কিছু হয়নি। এত বেশি ভাবতে কে বলে তোমাকে? আমি ভাববো না তো কে ভাববে? আগুন উত্তর দিল না। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। জবাব না পেয়ে মোম হতাশার নিঃশ্বাস ছাড়ল। আগুনের চুলের ভাঁজে হাত গুজে চনমনে চিত্তে বলে ওঠে, ঘুরতে যখন যাচ্ছি ময়ূরী আপুকে সাথে নিয়ে চলুন, পারলে আইমান ভাইয়াকেও। সবাই মিলে গেলে খুব মজা হবে। আগুন চওড়া গলায় বলল, আমার কলেজের টিচার্সরা মিটিং করতে যাবে, সেখানে ফ্যামিলির সবাইকে কিভাবে নিয়ে যাব? তুমি বউ, তাই তোমাকে নিয়ে যাওয়া যাবে। অযথা বায়না করো না। মোমের মুখটা চুপসে গেল। ভালোভাবে বললেই তো হতো, এত রাগ দেখিয়ে বলার কি আছে? মোম ঠোঁট বাঁকায়, কথা বলবে না কুমড়ো মার্কা লোকটার সাথে। আগুনের মাথা হতে হাত সরিয়ে নেয়, মোচড়ামুচড়ি করতে থাকে। আগুন ধমকে বলে ওঠে, এত নড়াচড়া কেন করছো? মোম গাল ফুলিয়ে তারা কণ্ঠে বলল, সমস্যা হলে ছেড়ে দিন, আমি নাড়াচাড়া করবই। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টানল। মাথাটা কেমন চিনচিন ব্যথা করছে। মোমকে ছেড়ে পেছন ফিরে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। মোম চমকে উঠল। বিস্ময়ে ছোট্ট মুখখানা আপনা আপনি ফাঁক হয়ে গেল। রাগ করলো কি কুমড়ো মার্কা লোকটা? মোমের দৃঢ় বিশ্বাস কিছু তো একটা হয়েছে, নয়তো এই লোক মোমকে কাছে পেয়ে না জ্বালিয়ে এত নিশ্চুপ থাকার মানুষ তো সে না। এখন কিছু জিজ্ঞেস করার দরকার নেই, পরে ঠান্ডা মাথায় জেনে নেওয়া যাবে। মোম নিজের বালিশ ত্যাগ করে আগুনের বালিশে শুয়ে তাকে পেছন থেকে চাপটে জড়িয়ে ধরল। মাথা কিঞ্চিত উঁচিয়ে আগুনের মুখভঙ্গি বোঝার চেষ্টা করলো। বরাবরের মতো ব্যর্থ হতে হলো। খানিকক্ষণ পরে আগুনের ভরট স্বরে শুনতে পেল, রাতে সব গুছিয়ে নিও। মোম মুচকি হাসলো। যাক বাবা, কুমড়োটা কথা বলেছে, তার মানে বেশি রাগ করেনি। মোম হাতের বন্ধন দৃঢ় করে আগুনের কাঁধে মুখ গুজে শুয়ে রইল। রাতের ঘুটঘুটে আধার সরে গিয়ে দিনের আলো ফুটতে শুরু করেছে। আবছা অন্ধকারচ্ছন্ন চারপাশ দেখতে খুব মনোমুগ্ধকর লাগছে। প্রকৃতির
বাতায়নে উচ্ছ্বাস সমেত পক্ষীকুল নিজ গলায় শব্দ তুলে গগনে উড়ে বেড়াচ্ছে। তাদের মতো চঞ্চল এক কিশোরী নুপুরের রিনঝিন শব্দ তুলে এদিক ওদিক ছোটাছুটি করছে। ভোর ভোর ঘুম থেকে উঠে আগুন মোম রেডি হতে শুরু করলো। আগুনের অবশ্য বেশি সময় লাগলো না, কিন্তু মোমে রেডি হওয়া তো দূরে থাক, এখনও ড্রেস কোনটা পরবে সেটাই সিলেক্ট করতে পারছে না। এই ভোরবেলা ময়ূরীকে ভিডিও কল করে কয়েকটা ড্রেস দেখিয়ে জিজ্ঞেস করেছে কোনটা পরবে। ময়ূরী উত্তরে বলেছে, ভাবি তুমি এমনিতেই সুন্দর, তুমি যেটা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। মোম ময়ূরের কথায় সন্তুষ্ট হতে পারল না, গোমরা মুখ করে সোফায় বসে আছে। আগুন সম্পূর্ণ তৈরি হয়ে ব্লেজারটা আলমারিতে তুলে রাখলো। এই গরমের মধ্যে শার্টের সাথে বাড়তি কাপড় পরলে থাকা মুশকিল হয়ে যাবে। মোমের কাছে এসে সিনা টান টান করে দাঁড়ায়, বুকে হাত গুজে ভ্রু কুঁচকে ফেললো। এই মেয়ে এখন আগের মতোই বসা। আগুন বিরক্ত হলো, ধমকে বলে ওঠে, তোমার কি যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছে না থাকলে বলো, আমি একাই চলে যাব। আকস্মিক ধমকে মোমের সত্তা কেঁপে ওঠে। ভোতা মুখে আগুনের দিকে দৃষ্টি তাক করে, গাল ফুলিয়ে জবাব দেয়, আমি তো যেতে চাই, কিন্তু কোন জামাটা পরবো বুঝতে পারছি না। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বিছানায় জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আগুন একটা শাড়ি হাতে তুলে নিয়ে মোমকে কাছে রাখলো। এদিকে এসো। মোম থমথমে মুখে এগিয়ে যায়, আগুনের দিকে তাকালো না, ঠোঁট ফুলিয়ে রেখেছে সে। আগুন ঝুঁকে মোমের ফুলিয়ে রাখা নিচের ঠোঁটে আলতো করে কামড় দিল। স্মিত হেসে বলল, ঠোঁট ফুলিও না, খেয়ে ফেলবো। মোম ধীর স্বরে বলে, বাঁচিল। এটা পরো। সোনাগাঁও পৌঁছে হোটেলে যাওয়ার পর ড্রেস চেঞ্জ করা লাগবে, তখন অন্য ড্রেস পরে নিও। মোম বাধ্য মেয়ের মতো শাড়ি পরতে লাগলো। আগুন সোফার হাতলে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ফোন টিপছে। মোম শাড়ি পরার এক ফাঁকে আয়নায় আগুনের দিকে নজর গেল। অমনি তার বক্ষস্থল ছলাৎ করে উঠল। তুরন্ত পেছন ফিরে আর চোখে মুড নিয়ে থাকা আগুনের দিকে তাকালো। পলক ঝাপটিয়ে ডাগর ডাগর আঁখি তুলে নিভৃতে অনিমেষ চেয়ে রইল তার স্বামীর আদলে। আগুনের পরনে ব্ল্যাক ডেনিম প্যান্ট, গায়ে অ্যাশ রঙের শার্ট, যেটা ইন করা। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। বুকের কাছে দুটো বোতাম খোলা, ভেতরে স্যান্ডো গেঞ্জি রয়েছে, তবে সেটার গলা বড় হওয়ায় তেমন নজরে আসছে না। মোমের নারী সত্তার দুর্বলতা, বুকের লোমগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন মোমকে ডাকছে ওই লোমশ বুকে মিশে যেতে। মাথার চুলগুলো সুন্দর কাট করে পেছনে নিয়ে রাখা, ফর্সা হাতে সোনালি রঙের হাতঘড়িটা কি চমৎকার লাগছে। ঠোঁট কামড়ে ধরায় গোলাপি রাঙা অধর জোড়া টকটকে লাল রং ধারণ করেছে। কিছুদিন আগে আগুন ক্লিন শেভ করেছিল, এতে মোম চিৎকার করে পুরো বাসা মাথায় তুলেছিল। আগুনের দাড়ি চুল বড় হওয়া সেলুনে গিয়েছিল। মোম বরাবর বলে দিয়েছিল সম্পূর্ণ ক্লিন শেভ যেন না করে, আগের মতো হালকাভাবে ছাঁটাই করে আসবে। আগুনের চাপদাড়ি মোমের ভীষণ পছন্দ, অথচ আগুন মোমের নিষেধ অমান্য করে এইবার ক্লিন শেভ করে এসেছে। সেদিন মোম আগুনের সাথে কথা বলেনি। আগুন অনেক কাঠখোর পুড়িয়ে বউকে মানিয়েছিল। এখন সেই ফর্সা গালে কালো খোঁচা খোঁচা দাড়িগুলো উকে দিচ্ছে, এতেও মোমের মাস্টার মশাইকে দেখতে কি সুন্দর লাগছে। আগুন চোখ তুলে চায়, মোম চেয়েছিল, তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। মোম অস্বস্তিতে পড়ে যায়, দ্রুত নজর ফিরিয়ে তৈরি হতে লাগলো। আগুন মিটিমিটি হেসে মোমের পেছনে দাঁড়িয়ে হিসিয়ে বলে, চোরা চোখে তাকানোর কি আছে, তোমারই তো বড়, সরাসরি তাকালে আমি মাইন্ড করবো না। মোম হাতে রেশমি চুড়ি পরে, কাজল ঠিক আছে কিনা চেক করে নিল। আয়নায় আগুনকে দেখে ভেঙচি কেটে বলে, আমি কেন আপনাকে দেখতে যাব? আমি তো আপনার পিছনের দেয়ালে চোখ বুলাচ্ছিলাম। তাই নাকি? জি। আগুন আয়নার দিকে দৃষ্টি তাক করে মোমের লিপস্টিক পরা পিবর ঠোঁটে নজর রেখে বলল, ভাবছি বুকের কাছে বোতাম দুটো খোলাই থাক, যা গরম পড়েছে, বাইরে গেলে হাওয়া বাতাস গায়ে লাগলে আরাম পাবো। মোম তুরন্ত পেছন ফিরে যায়, এক রাশ দ্বিধা নিয়ে জানায়, তাড়াতাড়ি বোতাম লাগান, বোতাম খুলে বাইরে যেতে পারবেন না। কি সমস্যা? মোম কোনো ভনিতা ছাড়াই সরল গলায় জবাব দিল, আপনার গলা থেকে বুক পর্যন্ত আলাদা একটা মোহ আছে, যেই মোহ আমাকে আকর্ষণ করে। সেই দিকে অন্য মেয়েরা তাকাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। বলা শেষ করে মোম নিজেই ব্যস্ত হস্তে আগুনের শার্টের বোতাম লাগিয়ে দিল, শুধু গলার সাথে লাগানো একদম নিকটের বোতামটা লাগালো না। আগুন চক্ষু হাসল, বলিষ্ঠ হাত বাড়িয়ে মোমের কোমর পেঁচিয়ে ধরল, সময় নিয়ে কপালে গাঢ় করে চুমু খেলো, অধর প্রসারিত করে হেসে বলল,
সবসময় এরকমই থেকো মম। তোমার সরল সবলের স্বীকারোক্তি আমার মনে প্রশান্তি করে হাওয়া বইয়ে দেয়। মোম লাজুক হেসে মাথা নিচু করে নিল। আগুন দূরে সরে দাঁড়ায়। মোম বাকি কাজ কমপ্লিট করে প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে নেয়। কয়েকদিন সোনারগাঁও থাকবে, তাই বাসা থেকে বের হওয়ার আগে ভালো করে সব কিছু আরেকবার দেখে নিল। কলেজের গেটে গাড়ি থামতেই আগুন মোমকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। গাড়ি ভাড়া মিটিয়ে মোমের হাত ধরে ভেতরের দিকে হাঁটা শুরু করলো। আগুন নিজের গাড়ি করে আসেনি, ট্যাক্সি ভাড়া করে এসেছে। যেহেতু কলেজ থেকে গাড়ি ভাড়া করা হয়েছে সবাই একসঙ্গে যাবে বলে, সেখানে এখন নিজের গাড়ি করে কলেজে আসলে গাড়ি কার কাছে কোথায় রেখে যাবে, তাই আর নিজের গাড়ি আনেনি। আগুন মোমকে নিয়ে লাইব্রেরির সামনে এসে দাঁড়ায়। অনেক টিচার্স আছে সেখানে। অপরিচিত এত লোকজন দেখে মোম কিছুটা ঘাবড়ে গেল। এখানে সবাই উচ্চ শিক্ষিত, তাদের সাথে মোম মানিয়ে নিবে কিভাবে? ওর জন্য আগুনকে আবার লজ্জায় পড়তে হবে না তো? ভয়ে মোমের হাতের তালু ঘামতে শুরু করেছে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক, সে উৎফুল্ল সমেত হাঁটছে। লাইব্রেরির ভেতরে প্রবেশ করতেই সকলে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ওদের উপর। আগুনকে দেখে সবাই খুশি হলো। প্রিন্সিপাল স্যার এসে আগুনের কাঁধে হাত রেখে শুধালেন, এত দেরি হলো কেন? আগুন কিঞ্চিত হাসার চেষ্টা করে বলল, ওই রেডি হতে একটু দেরি হয়ে গেল। সব এসে পড়েছে? হ্যাঁ, তোমার জন্যই অপেক্ষা করছিল সবাই। সরি স্যার। প্রিন্সিপাল মুচকি হেসে বললেন, ইট ইজ ওকে ম্যান। আগুন বাকিদের দিকে তাকায়। সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে। তাদের চোখে মুখে একরাশ বিস্ময়। তাদের একাগ্রতা, গভীর চাহনি আগুনের পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীর দিকে। অল্প বয়সে এই হুর পরি আগুনের সাথে কি করছে? সকলের মনে এই একটা প্রশ্ন উকি দিচ্ছে। তাদের মনোভাব বুঝতে পেরে আগুন স্মিত হেসে জানালো, মেট মাই ওয়াইফ মিসেস আগুন শিকদার। সকলে যেন হোঁচট খেলো। চোখ বড় বড় করে তাকিয়ে আছে দুই কপতির দিকে। প্রিন্সিপাল স্যার এতক্ষণ মোমকে লক্ষ্য করেনি। তিনি নিজেও আগুনের বলা মিসেস শিকদার কথায় বেশ অবাক হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে করছো কবে? কোথায়? আমাদের তো জানালে না। আসলে স্যার তেমন কাউকে বলতে পারেনি। সাডেনলি বিয়েটা হয়ে গিয়েছিল। আমাদের বিয়ের প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে। আগুন একে একে সবার সাথে মোমকে পরিচয় করিয়ে দিল। সবাই আন্তরিকতার সাথে অনেক কথাই মোমকে জিজ্ঞেস করেছে, বিশেষ করে অন্য প্রফেসরদের ওয়াইফরা। মোম শুধু বিনিময়ে হেসে মাথা নেড়ে জবাব দিয়েছে। রাফি আগুনের কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এই কি আপনার সেই পছন্দের মানুষ যার কথা সেদিন রেস্টুরেন্টে বলেছিলেন? আগুন শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। রাফি চওড়া হাসি উপহার দিয়ে বলল, জিতেছ ভাই। আগুন ভ্রু কুঁচকে ফেলল। বুঝতে না পেরে প্রশ্ন করল, মানে? ভাবিকে দেখতে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছে। বয়স কত শুনি? 16। সবাই আরেক দফা চমকে উঠল। বিষয় তাদের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কথাটা আগুন একটু জোরেই বলেছে। সবাই অবাক হলেও তাদের তেমন কোনো ভাবান্তর হলো না। কিন্তু সিনিয়র এক প্রফেসর এসে অবাক সহিত জানতে চাইলেন, বাট আই ক্যান্ট বিলিভ দিস। আগুন, তুমি একদম 16 বছরের বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলে? বিবেক বাঁধলো না? আগুন অস্বস্তিতে পড়ে গেল। কিভাবে বিষয়টা হ্যান্ডেল করবে? রাফি বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আরে স্যার বাদ দেন সে কথা। আজকাল কার মেয়েরা অল্প বয়সেই অ্যাডাল্ট হয়েছে। আগুন স্যারের বউকে দেখতে কিন্তু অতটাও ছোট মনে হচ্ছে না। সিনিয়র প্রফেসর তিরিক্ষি মেজাজ নিয়ে বললেন, মেয়েটা কতটুকু সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রফেসর আগুনের বয়সের সাথে মেয়েটা যাচ্ছে না। কোথায় 29 আর কোথায় 16। শুধু বিয়ে করলে হয় না, বয়সের সাথে ম্যাচিংয়ের ও তো একটা কথা আছে। শিক্ষিত মানুষ হয়ে বাল্যবিবাহ কিভাবে করছে সে? আগুন তাকায় প্রফেসরের দিকে। এই প্রফেসর কোনো এক কারণে আগুনকে সহ্য করতে পারে না। কারণটা তিনি না জানলেও আগুন বুঝতে পারে। আগেই সিনিয়র প্রফেসরের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তো। চাকরিতে জয়েন করার পর থেকে শিক্ষার্থীরা আগুনের কাছে প্রাইভেট পড়তে চায়, কিন্তু আগুন এই পর্যন্ত কাউকে প্রাইভেট পড়ায়নি, সকলকে নিষেধ করে দিয়েছে। তবুও কোনো শিক্ষার্থী আর সিনিয়র প্রফেসরের কাছে প্রাইভেট পড়েনি। সেজন্য তিনি আগুনের উপর রেগে আছেন। আগুন বুঝতে পারে না এতে আগুনের কী দোষ। হয়তো সেই রাগ এখন বাল্যবিবাহ নাম করে ঝাড়তে চাইছেন। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে রাগ ঢুক গিলে নিল। কণ্ঠ খাদে এনে ভারিক্কি গলায় বলল, কোথা লেখা আছে শুধু অশিক্ষিতরা বাল্য বিবাহ করতে পারবে আর শিক্ষিতরা পারবে না? আমাদের বিয়ে আগে থেকে ঠিক করা ছিল।
আমার ওয়াইফ যদি আমাকে খুশি মনে মেনে নিয়ে সংসার করতে পারে, সেখানে আপনার কি সমস্যা বুঝতে পারছি না। এই পর্যায়ে প্রফেসর কিছুটা দমে গেলেন, পাল্টা আর কথা বাড়ালেন না। ওনাকে এই কলেজের কেউ দেখতে পারে না, না শিক্ষার্থী আর না অন্য কোনো প্রফেসর, এমনকি প্রিন্সিপাল স্যারও ওনাকে দেখতে পারেন না। ওনার নামে অনেক শিক্ষার্থীর অভিযোগ জানিয়েছে তাকে। প্রফেসর ক্লাসে পড়া সঠিকভাবে না বুঝিয়ে বারবার প্রাইভেট পড়া তাগিদ দেন। বিষয়টা নিয়ে প্রিন্সিপাল প্রফেসরকে রাগারাগিও করেছিলেন। প্রিন্সিপাল স্যার সকলের উদ্দেশ্যে বললেন, এই টপিক নিয়ে কেউ আর বাড়াবাড়ি করবেন না, এটা যার যার পার্সোনাল ম্যাটার। কলেজের মাঠে গাড়ি দাঁড়িয়ে আছে, সকলে নিজেদের সিটে গিয়ে বসে পড়ুন। মোমকে জানালার পাশের সিটে বসিয়ে সাথের সিটে আগুন বসলো। আগুন আগে থেকেই বলে রেখেছিল জানালা বরাবর ডাবল সিট লাগবে, তার নিজের জন্য না, তার কোমলমতির জন্য। বড়সড় একটা বাস গাড়ি ভাড়া করা হয়েছে। গাড়িটা দোতলা বিশিষ্ট। যারা এসেছে তাদের মধ্যে কাপল হচ্ছে 8 জন আর বাকিগুলো সিঙ্গেল। আগুন দ্বিতীয় তলায় মোমকে নিয়ে বসেছে। মূলত কাপল যারা তাদের সকলের সিট দ্বিতীয় তলায়। আকাশ এখন বেশ পরিষ্কার। ইতিমধ্যে সূর্যের কিরণ পৃথিবীর বুকে হানা দিয়েছে। রাতের অন্ধকার সরিয়ে নিজের দীপ্তি সরিয়ে দিয়েছে ধরণীর বুকে। গাড়ি চলতে শুরু করেছে তার নিজ গতিতে। মোম শাড়ির সাথে হিজাব বাঁধেনি, ক্লিপ দিয়ে ফুলের মতো করে খোপা বেঁধেছে। গাড়ি চলার সাথে সাথে মোমের কানের দুল সামনে পেছনে দুলছে। আজ একটু ভালোই সাজগোজ করেছে। আগুন নিজে মোমকে সাজিয়ে দিয়েছে, শুধু লিপস্টিক গাঢ় করে দিতে দেয়নি, সেজন্য হালকা করে দিয়েছে। মোম পাতলা ঠোঁটে মনোমুগ্ধকর হাসি ঝুলিয়ে বড় বড় আঁখি তুলে চারপাশ অবলোকন করছে। আগুন সেই রাঙা ঠোঁটের হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নববধূর কাজল কালো চোখের মায়ায় আটকে যায় সে ক্ষণে ক্ষণে। চোখ দুটো স্থির লোচনে মনোনিবেশ করলো মোমের পিবর ঠোঁটে। বাকি কাপলরা নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে, তাদের সকল কথা আগুনকে নিয়ে। সে আসার পর থেকে তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, তার সকল মনোযোগ বইয়ের দিকে। এসব নিয়েই তারা কথা বলছে। আগুনের এক কলিগ হাঁক ছেড়ে ডাকলো, প্রফেসর আগুন, আমাদের দিকে একটু নজর দিলেও তো পারেন। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।